আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। চিন্তা করতে পারেন এই আত্মঘাতী জঙ্গিগুলো এখন তো নানান খবর বেরিয়েছে, সে নর্থ ইস্ট নিউজ থেকে শুরু করে এবং কি একেবারে শুরু থেকে ব্রিগেডিয়ার শাখাওয়াত সবাই বলেছে যে স্নাইপার, এখন জানা গেছে যে সেনাবাহিনীর অফিসাররা তারা রাস্তায় স্নাইপারের কাজ করেছে, শিশুদের হত্যা করেছে, জঙ্গিরা জঙ্গিদের হত্যা করেছে। দেখুন, জঙ্গিরা জঙ্গিরা জঙ্গিদের হত্যা করেছে, আবার সেই হত্যার জন্য শেখ হাসিনার বিচারও করেছে। আপনারা যারা আমার এই ভিডিও শুনছেন তারা একটু নিজেদেরকে জিজ্ঞেস করেন তো, এটা কত বড় অন্যায়। শেখ হাসিনা তো স্পষ্ট বলে দিয়েছেন, ডক্টর হাসান মাহমুদের সাথে শেখ হাসিনার যে টেলিফোন টেলিফোন আম, আলাপ ইউনুস ফাঁস করেছিল, আপনারা শুনেন নাই? শেখ হাসিনা বলেছে না যে আমি চলে যাব, কারণ আমি আর এসব মৃত্যু মৃত্যু হোক, এইসব মৃত্যু একটাও মৃত্যু হোক আমি দেখতে চাই না। পুলিশের গুলিতে মরেছে মরেছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ 10-20 হাজার মেরে ফেলতে পারে। আপনারা ইরানে দেখেননি? 30-32 হাজার মানুষ মেরে ফেলেছে ইরানের সরকার। শেখ হাসিনার মধ্যে কি সেই নিষ্ঠুরতা আছে? তারপরেও কিন্তু আনলেন আনলেন জঙ্গিদের নিয়ে আসলেন। সেই জঙ্গিদের আনার পরে কাকে বসালেন? ইউনুসকে। ইউনুস আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে না যে পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বড় নরপিশাচ আর হতে পারে না। সে বন্যা আসলো, বাংলাদেশে বন্যায় সব ভেসে যাচ্ছে, আমরা পত্রিকায় দেখেছি ইউনুসের 666 কোটি টাকা মাপ। বন্যার মানুষের ত্রাণ সাহায্য দেওয়ার কিন্তু কোনো খোঁজ ছিল না। তারপর ইউনুস কি না করেছে এই দেশটাকে চুরি দাঁড়ি করে। সে আসিফ নজরুল কয়দিন আগে এই বদমাস বিবিসিতে ইন্টারভিউ দিয়ে বলে সে সৎ, অথচ বাংলাদেশের সব মানুষ জানে যারা একটু খোঁজ খবর না নেয়, এই আসিফ নজরুলের মিনিস্ট্রিতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। তারপরে আপনারা দেখেন এখন কত ধরনের আমরা আমরা অব্যবস্থার মধ্যে পড়ে গেলাম। শুধু এই যে হামে যে শিশুগুলা মারা যাচ্ছে এগুলার কথাই চিন্তা করেন। আপনারা কিন্তু এগুলা দেখেন না, কারণ কোনো কোনো পত্রিকা কেউ কিন্তু হামে শিশু মরে যাওয়ার খবর কিন্তু প্রকাশ করছে না। কয়শো শিশু মারা গেছে, সেই 200 তো অনেক আগে পার হয়ে গেছে। এক একটা মায়ের কি আহাজারি। আর এই শিশুগুলা তো নিষ্পাপ, কিন্তু 24-এ তো সেই যাই মারা যাক, এটাকে 1500 2000 যাই বলুক, 1000 কত বলে, আমার ধারণা কোনোভাবেই সেখানে 300-র বেশি মানুষ, 300 350 250 এর বেশি মানুষ মারা যায়নি। আর এর মধ্যে নিরীহ মানুষ মারা গেছে 100। এই 100 মানুষকে কিন্তু স্নাইপার যেটা বলে, স্নাইপার দিয়ে সেই সেনাবাহিনী থেকে বাইর হয়ে এসে সাধারণ পোশাক পরে সেনাবাহিনীর জঙ্গিরা 100 রাস্তার শ্রমিক নিরীহ মানুষকে মেরে ফেলেছে পিছন থেকে গুলি করে। একটাও কিন্তু কেউ তদন্ত করে নাই। এই যে নিরীহ প্রাণগুলা যে গেল, কেউ কি তদন্ত করেছে? আর জঙ্গি সার্জিস এরা কিন্তু কি চেয়েছে যে এই লাশগুলোকে কবর থেকে তোলা যাবে না। দেখেন, জঙ্গিরা সব বলে দিচ্ছে কিন্তু মানুষ কিন্তু কিচ্ছু বলে না। কি প্রেম মানুষের এই জঙ্গিদের জন্য। সেই আবু সাইদ একটা আত্মঘাতী জঙ্গি, মুগ্ধ একটা আত্মঘাতী জঙ্গি, তাদের জন্য আপনাদের এত কান্না। এখন যে নিষ্পাপ শিশুগুলো মারা যাচ্ছে, ইউনুস টিকাও দিল না, টিকাও কিনলো না, টাকা আত্মসাৎ করে ফেললো। স্বাস্থ্য খাতে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব বরাদ্দ কিন্তু ইউনুসের মেয়ে, ওই ইউনুসের সাথে যে মেয়েটা থাকে, এই যে সেই জাহানারা, এরা চুরি করে ফেলেছে। মানুষ কিন্তু, মানুষের মনে হয় এটা খুশি। সেই জঙ্গিদের জন্য কি কান্না কাটি, আবু সাইদের জন্য, যে মরে যেতে চেয়েছে, যে বেহেশতে যেতে চেয়েছে তাড়াতাড়ি, এবং জঙ্গিরাই তাকে মেরে ফেলছে পেছনে, মাথার পেছনে কুপিয়ে। ওই রাবার বুলেটের উসিলায় পুলিশকেও এখন ফাঁসি দেওয়ার চেষ্টা, ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য রায় দিয়েছে। অথচ জঙ্গিরা মিলে ওর ওর পেছনে কল্লাটা কেটে দিছে যাতে আবু সাইদ তাড়াতাড়ি বেহেশতে চলে যায়। আবার দেখেন জঙ্গিদের কি সুন্দর সিস্টেম। আবু সাইদের আব্বা বলতেছে যে এই 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 রায় তো আমি খুশি না, আমার 2টা ফ্ল্যাট দেওয়া হোক, আরো কত কি ওদেরকে দিয়েছে। কি জঙ্গি দর্শন। অথচ নিষ্পাপ শিশু মারা যাচ্ছে, দেশের মানুষের কোথাও কোথাও কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া নাই। আমি চাচ্ছি না যে এই শিশু মৃত্যু নিয়ে আপনারা তারেক রহমান সরকারের বিরুদ্ধে নামুন, কিন্তু ইউনূসের বিরুদ্ধে তো কথা বলতে পারেন, তাই না? জঙ্গিদেরকে তো একটু বুঝতে পারেন যে কিসের নেশায় আপনারা এই জঙ্গিদের পেছনের নামে আজকে দেশটাকে এই অবস্থা করলেন।
আপনাদের জন্য ধেয়ে আসছে সেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার সেই 2001 থেকে 6 শাসনকাল। লোডশেডিং, গরমে কি আরাম না! উফ! এই লোডশেডিং আপনারা সহ্য করবেন, কিন্তু জঙ্গিদের প্রতি প্রীতি আপনার যাবে না। আপনারা পেটে ইট বেঁধে থাকবেন, জঙ্গি প্রীতি আপনাদের যাবে না। এখন ইরান যুদ্ধের একটা ছুতা পেয়েছেন, এখন ভাবছেন ইরান যুদ্ধ শেষ হয়ে গেলে দেখবেন আপনাদের এই যে অর্থনৈতিক দুর্দশা শুরু হয়েছে সেটা কমবে? কোনোভাবেই কমবে না, বরং দুর্ভিক্ষে পড়বেন। আমি তো বলেই দিলাম যে তারেক রহমানের সরকার কিংবা ইউনূসের সরকার, ইউনূসের তো কোনো সদিচ্ছাই ছিল না। ও তো বাংলাদেশের মানুষকে, ও মনে করে যে বাংলাদেশের মানুষ হলো ইউনূসের লিঙ্গের কাছে বাধা। ইউনূসের লিঙ্গ উত্থিত রাখার জন্য বাংলাদেশের মানুষ খেটে যাবে, মরে যাবে। ইউনূস কিন্তু এর চেয়ে বেশি কিছু বাংলাদেশের মানুষকে মনে করে না। তবু আপনাদের ইউনূসকে ভালোবাসতে হবে। বাংলাদেশে দেখেন যেই দিন আসছে, কত বাংলাদেশে ঢাকা শহরে কিছু বড় লোক আছে, বিভিন্ন জায়গায় কিছু ধনী চোরা কারবারি বা ব্যবসায়ী, সৎ অসৎ, এরা চাল ডাল তেল নুন কিনতে পারবে, এরা বিরিয়ানি খাবে, এরা নিউ ইয়র্ক যাবে, এরা দুবাই যাবে। এদের কোনো রাস্তা আপনি বন্ধ করতে পারবেন না। টাকার কাছে পৃথিবী বিক্রি হয়ে আছে। কিন্তু যে মধ্যবিত্ত শ্রেণী, যে দরিদ্র শ্রেণী, যাদের আশা ছিল ছেলে মেয়েদেরকে বড় করবেন, পড়াশোনা শেখাবেন, তারা একটা সমাজে পজিশন করে নেবে, তারা বিদেশে যাবে, সব সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। যত ইসলামিক জঙ্গির উত্থান হচ্ছে তত কিন্তু পশ্চিমা দেশগুলো আর ভিসা দিচ্ছে না, চীনও দিবে না। আপনার পাশের দেশ থাইল্যান্ড আপনাকে ভিসা দেবে না, কারণ জানে যে একটা ঢুকাইলে একটা জঙ্গি আসছে। আপনারা জঙ্গিদেরকে, এবং বর্তমান গত 2024 থেকে সবচেয়ে জঙ্গি কন্ট্রিবিউটিং রাষ্ট্র কিন্তু বাংলাদেশ। বাংলাদেশ এটা ভোগ করছে, বাট সারা পৃথিবীর মুসলমান এই বাংলাদেশের জঙ্গি। সার্জিস, হাসনাত, শফিক, সারোয়ার, সারোয়ার একাধিক সারোয়ার আছে, মাসুদ, হ্যাঁ আরো তো আছে কাজী ইব্রাহিম, তারেক মনোয়ার, আজহারি, আহমদুল্লাহ। এদের জন্য সারা পৃথিবীর দরজা বাংলাদেশের মুসলমানদের জন্য তো বন্ধ হচ্ছেই, আবার সাধারণভাবেও যেসব দেশ এইসব জঙ্গিদের ত্যাগ করেছে তাদেরও কিন্তু দরজা বন্ধ হচ্ছে। কিন্তু কিসের নেশায় বাঙালি আপনি এই জঙ্গিদের প্রেমে পড়ে আছেন? এটা খুব জটিল বিষয়, এটা আমাদের বুঝতে আরো সময় লাগবে। এই নেশাটা ওয়াজ তৈরি করেছে। ওয়াজ কিভাবে তৈরি করেছে জানেন আপনারা? ওয়াজ মাহফিলের সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা কি, মানে হিউম্যান সাইকিতে বা বাঙালি সাইকিতে কোন জায়গায় আঘাত করে? সারাক্ষণ আপনাকে অপরাধী, আপনার যেন জন্মই আজন্ম পাপ হয়ে গেছে মানুষ হিসাবে, একটা নিষ্ঠুর আল্লাহকে প্রতিষ্ঠিত করে, এবং সারাক্ষণ আপনাকে শোনাচ্ছে আপনি কতভাবে বিচ্যুত, আপনি দোজখে চলে যাবেন। এই যে ভয়, শিশু কিশোর 7 বছর 3 বছর পরিবার থেকেও দেয়, ওয়াজেও দেয়, এই সারাক্ষণ ভয়। আর এটা তো একটা সন্ত্রাস মানুষের উপর, এমন সন্ত্রাস মানুষ বুঝতেও পারে না। এই যে ত্রাসটা সৃষ্টি করে, এই ত্রাসের কারণে বাঙালি আজ কিন্তু এই জঙ্গিদের কাছে ধরা। সে কোনো না কোনো ভাবে মনে করে যে জঙ্গিদের পেছনে না গেলে আমার মুক্তি নেই, আমি বেহেশতে যেতে পারবো না। অপরাধটা কি সেও জানে না। কি অপরাধ মানুষ করে যে জঙ্গিরা ওয়াজের মধ্যে এত সন্ত্রাস, এত ভয় আপনার মনে তৈরি করে? সারা পৃথিবীর কোথাও কতগুলা, মানে আমি তো দেখলাম কয়েকটা মুসলিম প্রধান দেশ, আরব আমিরাত, কাতার, কুয়েত, এগুলো দেখলাম, তারপরে মিশর দেখলাম, আলজেরিয়া দেখলাম, মরক্কো দেখলাম, আরো কত কত মুসলমান দেশের মানুষের সাথে কথা হলো। কোথাও কিন্তু মানুষকে না এইভাবে ভীত সন্ত্রস্ত করে ওয়াজ মাহফিলের নামে সারাক্ষণ একটা সন্ত্রাস, যে আপনি জাহান্নামে চলে যাবেন, আপনি জাহান্নামে চলে যাবেন। অপরাধটা কি সে জানে না। অপরাধ 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 হইতে পারে নামাজ পড়ে না। নামাজের বিষয়ে তো অনেক কথা আছে, যে নামাজ কাজা পড়ে, পড়ে, কিন্তু মানুষ তো শুধু ঈমান থাকলেও বেহেশতে যাবে, এটাও তো বলা আছে। কিন্তু কোনো যুক্তি মানুষের কাজ করে না। ওই যে ভীতি সন্ত্রাস এটা সৃষ্টি করে, এইটাতে তারা মনে করে যে এই জঙ্গিদের পেছনে থাকতে হবে। আরেকটা নেশা হলো যে সমাজের অপরাধ যারা করে, কারণ আমরা তো সবাই চুরি করি, চুরি না করতে পারলে, চুরি যে করতে পারছি না তার জন্য হাপিত্তাস করি, আমাদের হলো যে
এই অন্যায়টা করার, অর্থাৎ অর্থনৈতিক দুর্নীতি করা কিংবা অন্যের মনে কষ্ট দেয়া, মিথ্যা কথা বলা, এগুলো কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হলো অপরাধটা মনে করে যে আমি তো এখন টাকা বানিয়ে ফেলেছি, একটা মসজিদ করি, আরেকটা মাদ্রাসা করি, আর হুজুরের পেছনে থাকি। এইভাবে জঙ্গিদের প্রতি প্রেম। সেই প্রেমে 2024-এ সমাজে সব মানুষ নেমেছে আমি বলবো না, কিন্তু অনেক মানুষ নেমেছিল। কি কি রেজাল্ট আপনারা পেলেন? পরিবর্তে আপনারা পেলেন আজকের বাংলাদেশ, যেখানে যে রোগে কোনো শিশু মারা যাওয়ার কথা না, একেবারেই কথা না, যেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, যেটার কোমর ভেঙে দিয়েছিল শেখ হাসিনা, কিন্তু ইউনূসের বিরুদ্ধে কিন্তু একটা মানুষও রাস্তায় নামে না। ওকে কিন্তু জিজ্ঞেস করা হয় না যে তুমি যে হামের টিকাটা মেরে দিলা, হামের টিকা কিনলা না সময় মতো, আমাদের শিশুদের যে টিকা দেয়া হলো না, এবং আমাদের যে স্বাস্থ্য খাতের যে অব্যবস্থা, আমাদের যে এতগুলো নিষ্পাপ শিশু মারা গেল, তার জন্য ইউনূস তুমি কি বলবে? কেউ কিন্তু জিজ্ঞেস করছে না। মিডিয়া বলতে যারা বোঝায় ওরা খবর গোপন করছে, কিন্তু কতদিন তারা খবর গোপন করে রাখবে? তারেক রহমানের সরকারকে বলবো, আপনি কোনোভাবেই, আপনি তো সরকারে চলে এসেছেন, ইউনূসের দায়গুলা নিয়েন না। আপনার এমনিতেই অনেক বিপদ আপনার সামনে আছে। আপনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পারবেন না। আপনাকে বলেছিলাম ইতিহাসের শক্তি, সভ্যতার শক্তি দুটোকে কাজে লাগান, আপনি কাজে লাগান নাই। ইতিহাসের শক্তিটা কি? ইতিহাসের শক্তি হলো আমাদের মুক্তিযুদ্ধে একটা সঠিক পথে দেশটা শাসন হয়েছিল, এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের এমন শক্তি, জামাতও বলে আমরা মুক্তিযোদ্ধা। 24-এ আমরা সব জঙ্গিদের দেখেছি না, যে এটা তো জঙ্গিদের একটা ইয়ে হয়ে গেছে, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সব জঙ্গির একই কথা, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। অর্থাৎ জঙ্গি কিন্তু জানে যে মুক্তিযুদ্ধ একটা শক্তিশালী জিনিস। সেটা কিন্তু তারেক রহমান নিতে পারলেন না। হ্যাঁ, আপনি মুক্তিযুদ্ধের কথা বলেন, আমরা জানি, কিন্তু সেটা তো আপনিও বিশ্বাস করেন না। আপনি জানেন যে সেটা আপনার পলিটিক্যাল ক্যানভাস। সত্য যদি সাথে না থাকে, পলিটিক্যাল ক্যানভাসে কি বিজয়ী হওয়া যায়? তারেক রহমান, সভ্যতার শক্তি, সভ্যতার শক্তি হলো জঙ্গিবাদের বিরুদ্ধে শক্তি। কারণ দেখবেন পৃথিবীতে কোথাও 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 আপনি দেখবেন না হাসনাত, সার্জিস, ইউনূস, শফিক, আজহারি, কাজী ইব্রাহিম, তারেক মনোয়ার, এরা মানুষের ভাগ্যের উন্নয়ন করেছে। এটা আপনি কোথাও প্রমাণ পাবেন না। আপনার বাংলাদেশে এরা আপনার ভাগ্যের উন্নয়ন করে দিবে? তারেক রহমান, আপনি যে জঙ্গিদের নিয়েই থাকলেন, আপনি যে একটা 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 সুযোগ পেয়েও, আপনি যে একটা রাষ্ট্রনায়ক হওয়ার সুযোগ পেয়েও সেটা হলেন না, আপনার কি হবে ভবিষ্যতে? আপনার কিন্তু সাথে কিন্তু 21শে আগস্টের যে গ্রেনেড হামলার যে 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 অপরাধ, সেটা কিন্তু আদালতের মাধ্যমে আপনার উপর আছে। আপনি এখন ভাবছেন যে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে, যে রাজনীতি আপনি করছেন সেটাকে কাজে লাগিয়ে আবার আপনি উতরে যাবেন। অতীতে পেরেছিলেন, ভবিষ্যতে অবস্থাটা আরো করুণ হবে। সেগুলো আপনার মাথায় এখন ঢুকবে না। আজকের আলোচনা সেটাও না। আমি আমার বন্ধুদের ওইটাই দেখাতে চাচ্ছি যে কি নেশায় মানুষ, এই যে ক্ষুধা, দারিদ্র, অন্ধকার, আজকের এই যে টাকা নাই, তারেক রহমানকে উন্মুক্ত ময়দানে $2 বিলিয়ন চাইতে হচ্ছে, তার অর্থমন্ত্রীকে বিভিন্ন জায়গায় গিয়ে বাজেটের জন্য টাকা। আরে শেখ হাসিনার সময় বাজেটের জন্য টাকা, টাকা তো বস্তায় বস্তায় ছিল, খরচ হয়েছে রাষ্ট্রের জন্য, সবার বেতন বাড়িয়ে দেয়া হয়েছিল। আর আপনারা গল্পটা করলেন, জঙ্গিরা করেছে, জঙ্গিরা বলতে ইলিয়াস পিনাকি, যে $234 বিলিয়ন। কি পরিমাণ বদমাস ওই মোটা গর্দান লোকটা, চিন্তা করেন। ও ঠ্যাং হাত পা সব ভেঙ্গে যদি আমরা গুলিস্তানে ওকে টাঙ্গিয়ে রাখি, এই দেবপ্রিয়কে, যেই ক্ষতি সে বাংলাদেশের করেছে সেটা কি আমরা ফিরিয়ে আনতে পারবো? আমরা 24-এর সব জঙ্গিদের যদি আমরা ফাঁসি দেই, ইউনূসকে যদি আমরা 2-4 হাজার বার ফাঁসি দেই, যেই ক্ষতি বাংলাদেশের হয়ে গেছে সেটা কি আমরা ফিরিয়ে আনতে পারবো? আমরা কিন্তু এটা কখনোই ফিরিয়ে আনতে পারবো না। আর এই বাংলাদেশকে পুনরায় আবার নির্মাণের পথে নিয়ে যেতে হলে শেখ হাসিনা ছাড়া বিকল্পটা কি আছে? একবার শুধু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। অবশেষে ডোনাল্ড ট্রাম্প, আমাদের মালিক, তিনি রণে ভঙ্গ দিলেন। তিনি এবার একটা স্টেটমেন্ট ছেড়ে দিয়েছেন বাজারে যে আমি আর এই যুদ্ধে নেই, আমি সবার জন্য
হরমুজ উন্মুক্ত করে দিলাম, স্টেট অফ হরমুজ। হিন্দিতে একটা কথা আছে, বেগানি শাদি মে আবদাল্লা দিওয়ানা। নচেনা লোকের শাদি হচ্ছে, দিওয়ানা আবদাল্লা এসে নেচে যাচ্ছে। তা আমাদের মালিকের অবস্থা হলো তাই, বেগানি শাদি মে আবদাল্লা দিওয়ানা। কোথায় ছিলেন আপনি? আমেরিকা, কোথায় হচ্ছে গিয়ে এশিয়ার একটা দেশ ইরান। ইরানের আভ্যন্তরে অনেক সমস্যা রয়েছে, তার দেশের লোক বুঝে নেবে। আপনি হঠাৎ ঝাঁপিয়ে পড়লেন কেন? নিজের গুরুত্ব বাড়ানোর জন্য। আর আপনি যে মাটি খাবেন, আপনার যে এই দশা হবে, সেটা তো আমি অনেক আগেই আন্দাজ করে বলেছিলাম। উনি শেষ চেষ্টা করেছিলেন পরশুদিনকে, আপনারা সবাই জেনে গেছেন যে নরেন্দ্র মোদীকে উনি ফোন করেছিলেন, আমরা আপনাকে খুব ভালোবাসি, অমুক তমুক অনেক কথা বলেছেন। নরেন্দ্র মোদীও ভালো ভালো কথা বলেছেন, কিন্তু তার বাইরে কোনো কথা প্রকাশ্যে আসেনি। এখন চোরাগোপ্তা দুদিন বাদে যে কথা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীকে উনি পাশে চেয়েছিলেন। এই যে ইরান ভার্সেস ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধে নরেন্দ্র মোদীকে অর্থাৎ ভারতকে তিনি পাশে চেয়েছিলেন। নরেন্দ্র মোদী পরিষ্কার মুখের উপর বলে দিয়েছেন, মিস্টার ট্রাম্প, এই যুদ্ধ শুরু করেছেন আপনি, শেষ করবেন আপনি। যুদ্ধ শুরুর সময় আপনি আমার মতামত নেননি, যুদ্ধ যখন এসে অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে আছে এবং হার যখন আপনার নিশ্চিত, তখন আপনি এখন শান্তি চুক্তির জন্য এখন ভারতকে বলছেন। এখন ভারত যাবে কেন? আপনি ভারতের সঙ্গে যা যা করেছেন, যে বিশ্বাসঘাতকতা করেছেন, সেগুলো কিন্তু আমি ভুলবো না। এই সমস্ত কথা নাকি হয়েছে, ভেতরে শোনা যাচ্ছে। আরো অনেক কথা হয়েছে, তাদের মধ্যে এতক্ষণ ধরে কথা হয়েছে যখন, নিশ্চয়ই হাই হ্যালো আর আমি আপনাকে ভালোবাসি, ভারতবাসীকে ভালোবাসি, এর মধ্যে তো সীমাবদ্ধ ছিল না। আরো অনেক কথা হয়েছে, ফিসফাস এইটুকু কথা শোনা যাচ্ছে। তারপর যে উনি ফোন কেটে দেন, তারপর আর ফোন করেননি। এরপরই তার ঘোষণা, আমি হরমুজ আমি ছেড়ে দিচ্ছি, সমস্ত জাহাজ চলাচল করুন। আরে আপনি তো হরমুজের তালগোল তো পাকিয়ে দিয়েছেন, হরমুজ তো ছিল, তো ফ্রি ছিল। আপনি তো ইরানকে অ্যাটাক করে আপনি হরমুজকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা ইরানকে শিখিয়ে দিয়েছেন। এখন আপনি বাঘ এখন রক্তের স্বাদ পেয়ে গেছে, তার দেশ যা ধ্বংস হয়েছে, সে বলছে আমি এখন টোল নিয়ে ওই দেশকে আমি ঠিক করব, কারণ আমার তো কেউ পয়সা দেবে না, আমায় কেউ সাহায্য করবে না, তাহলে আমি কি করে করব? তার দেশ সারা বিশ্বকে আপনি আরো একটা অশান্তির মধ্যে ফেললেন, যেখানে এখন প্রত্যেকটা দেশকে টোল দিয়ে আমাদের এখানে হরমুজ প্রণালী পার হতে হবে, একমাত্র ভারত আর চীন ছাড়া। ভারত আর চীনকে নয়। এবার এখানে একটা গোঁজামিল দিয়ে রেখে দিয়েছেন, একেবারে যে উনি ছেড়ে দেবেন তা তো নয়, সেই বান্দা উনি নন। গোঁজামিল থেকে দিয়েছেন একটা, সেটা একটা বলে রেখে দিয়েছেন যে যারা, প্রথম হচ্ছে চায়না নাকি বলেছে অস্ত্র সরবরাহ করবে না। উনি তো মুখে অনেক কিছু বলেন, সপক্ষে কোনো দলিল দেখাতে পারেন না, পরক্ষণই আবার কালকে সকালবেলা পাল্টি খেয়ে যাবেন। তো যাই হোক, আবার দ্বিতীয় একটা গোঁজামিল রেখে দিয়েছেন যে ওই হরমুজ টানেল দিয়ে, স্ট্রেট অফ হরমুজ দিয়ে ইরানের বন্দরে না ফেরার শর্তে সমস্ত জাহাজকে আমি ছেড়ে দেব। আরে ইরানের বন্দরে তো ভারতের জাহাজ তো যাবে, ভারতের জাহাজে আপনি একটা মিসাইল মেরে দেখুন। আপনার যদি ক্ষমতা থাকে, ডোনাল্ড ট্রাম্প ভারতের জাহাজ গিয়ে ইরান থেকে তেল নেবে আপনার চোখের সামনে, আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে আপনি একটা ভারতীয় জাহাজে একটা আক্রমণ করে দেখুন।
আপনার যে কটা জাহাজ এসছে না, নিমিস থেকে আরম্ভ করে ওই আব্রাহাম লিঙ্কন পর্যন্ত 6টা জাহাজ, একটাও আস্ত থাকবে না, একটাও আস্ত থাকবে না। 6টা সাবমেরিন পাঠিয়েছেন, 6টা সাবমেরিনই একবার সমুদ্রের তলায় চলে যাবে, ওখানে মারবে 3 জন মিলে। আপনি ভিতরে কি খবর রাখেন না রাখেন আমি জানি না, একটা উইসক্রফটকে আপনি রেখে দিয়েছেন, সেটা না জানে কূটনীতি, না জানে অর্থনীতি, না জানে বিশ্ব রাজনীতি, সেটা গিয়ে বড় বড় কথা বলে। আর আপনার একটা জামাই আছে কুলাঙ্গার, জ্যারেড কুশনার, সেটা আর এক কাঠি দরও, মানে তিনি তো আবার বড় বড় ভাষণ দেন, কিচ্ছু জানে না, একটা গোমুখ্য একেবারে যাকে বলে। আপনাদের ওই পররাষ্ট্রমন্ত্রী, এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতো রেগুলার কূটনীতিক তো নয়, কার সঙ্গে কি কথা বলতে হয় জানে না, যখন পারছে তখন তাকে শর্ত দিচ্ছে, ধমকাচ্ছে। আরে উল্টো পক্ষে কে আছে দেখতে হবে তো, বুঝে কথা বলতে হবে তো। আপনি যতই কঠিন প্রশ্ন করুন, যতই মানে অপ্রীতিকর প্রশ্ন করুন, আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করজি কখনো তার মুড খারাপ করবেন না, তিনি হাসতে হাসতে যোগ্য জবাব দিয়ে দেবেন। একবার তাকে একটা পাকিস্তানি পত্রকার একটা ফোন করেছিলেন, কোশ্চেন করেছিলেন যে আপনার কি